হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা বেসিক্যালি লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স নিয়ে ডিসকাস করব। তোমরা যারা রেগুলার ক্লাস করো আমার চ্যানেলে, তোমরা জানো যে আমরা বায়োসাভার্ট ল অবধি অলরেডি ডিসকাস করে ফেলেছি এবং বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশনগুলো ডিসকাস করেছি আমরা এর আগের ক্লাসে। তো অবশ্যই নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা প্লেলিস্টে চলে যাও, যেখানে দেখবে ক্লাস 12 সেমিস্টার 3 আলাদা করে একটা প্লেলিস্ট বানানো রয়েছে। তো সেখান থেকে তোমরা কিন্তু প্রিভিয়াস যে ক্লাসেসগুলো, মানে একদম প্রথম থেকে যে ক্লাসেসগুলো হয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। তাছাড়াও তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার অ্যাপসটা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গেলেই তোমরা অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, যেখানে আমি আপাতত ডিসাইড করেছি যে তোমাদের অগাস্ট মাসে আমি রিভিশন সিরিজটা ওখানে চালাবো। অ্যাপসের মাধ্যমে তোমাদের কিন্তু রিভিশনটা হবে অগাস্ট মাসের আগে অবধি, অর্থাৎ 31 জুলাই অবধি আমি চেষ্টা করবো যে 12-এর সিলেবাসটা কমপ্লিট করে নেওয়ার। তারপর যে আমরা রিভিশন করবো আবার প্রথম থেকে অ্যাপসে গিয়ে, এবং তার জন্য তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দেওয়া রইবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারো। তো বেসিক্যালি দেখো, আমি যেটা বলছিলাম যে আমরা এর আগের ক্লাসে কি পড়েছি। এর আগের ক্লাসে আমরা পড়েছি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ডের যে অভিমুখ এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যাকচুয়ালি মান কত হবে সেটা বায়োসাভার্ট ল দিয়ে কী করে নির্ণয় করা যায়, এবং বিভিন্ন কনফিগারেশনের ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল আমরা পড়েছিলাম যে বিভিন্ন কনফিগারেশন, কখনো যদি স্ট্রেট ওয়্যার থাকে, কখনো যদি সার্কুলার ওয়্যার থাকে, তাহলে বিভিন্ন পয়েন্টে আমরা তার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কীভাবে নির্ণয় করব বা তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কী হবে সেটা বাই ইউজিং বায়োসাভার্ট ল আমরা অলরেডি পড়েছি, এবং তার সঙ্গে সঙ্গে অনেক নিউমেরিক্যালসও আমি সলভ করেছিলাম। দুটো ভিডিও রয়েছে এই টপিকসটার উপরে, তো তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। নেক্সট আজকে যেটা আমরা বেসিক্যালি পড়বো সেটা হচ্ছে লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। এখন কথা হচ্ছে যে লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্সের মূল কথা কি না, লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্সের যেটা মূল কথা সেটা হচ্ছে যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই এক্সিস্ট করে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল প্রবেশ করে উইথ সার্টেন ভেলোসিটি, একটা নির্দিষ্ট বেগে যদি প্রবেশ করে, তাহলে তার উপরে কত বল প্রযুক্ত হবে সেটা আমরা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্সের যে ইকুয়েশন সেটা থেকে নির্ণয় করব। তাহলে এটা কিন্তু আগে ক্লিয়ার হওয়া প্রয়োজন যে আমরা কি নির্ণয় করতে চাইছি। আগে আমরা কি নির্ণয় করছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই এক্সিস্ট এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা চার্জ পার্টিকেল প্রবেশ করবে তার উপরে কত বল কাজ করবে। তাহলে মনে করো আমি প্রথমে বলি যে একটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের এখানে মনে করো অলরেডি এক্সিস্ট আছে। সাপোজ এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নিচ্ছি র্যান্ডম। সাপোজ এটা মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এই বরাবর, একটা ম্যাগনেটিক ফিল্ড বি। এইখানে মনে করো একটা চার্জ পার্টিকেল এইভাবে প্রবেশ করছে ভি বেগে, কিউ চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে। তাহলে এর উপরে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কিন্তু আমরা বাই অবজারভেশন সেই ফোর্সটা কত হবে আমরা লিখতে পারি, যার কিন্তু কোনো ডাইরেক্ট প্রুফ নেই। বাট লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স যেটা একটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এক্সপেরিমেন্ট বলতে এই অর্থে আমরা বলতে চাইছি যে একটা অবজারভেশনাল ফ্যাক্ট যে ভি বি এবং কিউর উপরে এই ফোর্সটা কিভাবে ডিপেন্ডেন্ট, ফোর্সটার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন কিভাবে ডিপেন্ডেন্ট সেটা নির্ণয় করা হয়েছে। এবং যখনই আমরা ডাইরেকশনের কথা বলবো, এবং যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ইন টার্মস অফ ক্রস প্রোডাক্ট এটাকে লেখা হয়। তো কিরকম ভাবে লেখা হয় যে লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স এফ সাবস্ক্রিপ্ট আমরা যদি এম বলি তাহলে এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স, যেখানে কিউটা হচ্ছে বুঝতে পারছো চার্জটা যেটা রয়েছে তার আধানের মান, ভি টু স্পিড, এবং বি হচ্ছে যে কি না ম্যাগনেটিক ফিল্ড, এবং যেহেতু এটা ক্রস প্রোডাক্টের আকারে আছে থিটাটা এখানে হিডেন আছে, বুঝতে পারছো ভি ক্রস বি এর মধ্যে থিটাটা রয়েছে অলরেডি। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা যেহেতু ভেক্টর ফর্মে লিখেছি ডাইরেক্ট, তার মানে এর ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই রয়েছে। এই ফোর্সটার ম্যাগনিটিউড আমরা কিভাবে লিখতে পারি না, ম্যাগনিটিউড যদি বলি আমরা এফ এম মড, তাহলে সেটা অবশ্যই বুঝতে পারছো এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, তাহলে সিম্পল কিউ ভি বি সাইন থিটা হয়ে যাবে, সিম্পল কিউ ভি বি সাইন থিটা হয়ে যাবে। কিন্তু যদি বলি এর ডাইরেকশন, তাহলে এই ডাইরেকশনটা আমরা কিন্তু ভি ক্রস বি থেকে নির্ণয় করতে পারবো। অর্থাৎ এফ এম এর যে ডাইরেকশনটা হবে সেই ডাইরেকশনটা কি হবে না প্যারালাল টু ভি ক্রস বি হয়ে যাবে। ভি ক্রস বি এর অভিমুখ যেদিকে, এফ এম এর ডাইরেকশন সেই দিকেই হবে যদি কিউটা পজিটিভ চার্জ পার্টিকেল হয়, যদি অবশ্যই কিউ ইজ ইকুয়াল টু পজিটিভ হয়। কিন্তু কিউ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ভি ক্রস বি এর যে ডাইরেকশন আর এফ এম এর ডাইরেকশন পরস্পরের অপোজিট হয়ে যাবে, অর্থাৎ অ্যান্টি প্যারালাল হয়ে যাবে। তাহলে এফ এম উইল বি অ্যান্টি প্যারালাল টু, এই দুটো যদি একই ডাইরেকশনে বলি তাহলে প্যারালাল, আলাদা বললে অ্যান্টি প্যারালাল টু ভি ক্রস বি। কখন হবে না যদি কিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ হয়। ওকে, এই যে ভি ক্রস বি এর ডাইরেকশনটাকে আমরা অন্যভাবেও দেখাতে পারি। যেমন ধরো এইখানে যদি আমরা বলি এইদিকে ভি আছে এইদিকে বি আছে, তাহলে এইভাবে যদি ভি ক্রস বি বলি তাহলে ফোর্সটা কোন দিকে হবে নিচের দিকে। এইদিকে যদি চারটা আঙুলকে রাখি তাহলে ভি ক্রস বি করলে দেখো আমাদের এই ডায়াগ্রাম অনুযায়ী যে ফোর্সটা সেটা নিচের দিকে যাচ্ছে, তাহলে ভি ক্রস বি হয়ে যাবে নিচের দিকে। আবার কখন কখন এটাকে এইভাবে দেখানো হয়
যে মনে করো ভি আর বিটাকে যদি আমরা একই প্লেনে রাখি, সাপোজ এইটা মনে করো একটা প্লেন, এই প্লেনে মনে করো ভি ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা রেখেছি, যেখানে ভি আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে বুঝতে পারছো ভি ক্রস বি যদি আমরা করি তাহলে দেখো বুড়ো আঙুলটা উপরের দিকে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রে এফএম এর ডাইরেকশন এইদিকে হবে, এবং তখনই হবে যদি চার্জ পার্টিকেলটা পজিটিভ হয়। নেগেটিভ হলে নিচের দিকে হবে। এখানে যেমন ধরো ভি ক্রস বি নিচের দিকে যাচ্ছে, যদি নেগেটিভ চার্জ পার্টিকেল হয় তাহলে ফোর্সটা আসবে উপরের দিকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ফোর্সটার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন নির্ণয় করতে পারি। এবারে দেখবো যে বিভিন্ন স্পেশাল কেসে এই ফোর্সটার যে ম্যাগনিটিউড হবে সেটা কি হবে, বা এই ফোর্সটা কখন জিরো হবে, সেগুলো আমরা এই ফোর্সটার সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে ডিসকাস করতে পারি। যেমন ধরো ফর দ্য ফার্স্ট টাইম যদি আমরা বলি, একদম প্রথম কথা যদি আমরা বলি যে এই যে এফএম এর কথা বলছি, যে এফএম এর ম্যাগনিটিউড আমরা লিখলাম, যে সেটাকে যদি সিম্পল এফএম বলি, সেটা হচ্ছে যে কিউ ভিবি সাইন থিটা। একটা বিষয় ভেবে দেখো, এই ফোর্সটা ম্যাক্সিমাম তখন হবে যখন থিটাটা ম্যাক্সিমাম হবে এবং সাইন থিটাটা ম্যাক্সিমাম হবে, এবং সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে দেখো এফএম এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেটা কত হবে, সিম্পল কিউ ভিবি। কখন হবে না, হোয়েন সাইন থিটা ইকুয়াল টু 1, কারণ সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যে 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে কি চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, সাপোজ এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর চার্জ পার্টিকেলটা যদি এইভাবে প্রবেশ করে, তাহলে বুঝতেই পারছো যে এইখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইভাবে যদি কোনো চার্জ পার্টিকেল প্রবেশ করে, তার উপরে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কিন্তু ম্যাক্সিমাম ফোর্স হবে। ওকে, সেকেন্ড থিং আমরা কি বলতে পারি, সেকেন্ড থিং আমরা এইটা বলতে পারি, দেখো এই ফোর্সটা জিরো হয়ে যাবে যদি থিটা ইকুয়াল টু 0 বা 180 ডিগ্রি হয়। অর্থাৎ চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে বা অপোজিট টু ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করে, তাহলে কিন্তু ফোর্সটা জিরো হয়ে যাবে। তাই দেখো এফএম ইকুয়াল টু 0 কখন হবে না, যখন সাইন থিটা ইকুয়াল টু 0। সাইন থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 0 কি মান মিন করছে না, থিটা ইকুয়াল টু 0 অথবা 180 ডিগ্রি। তার মানে কি দেখো, যে যদি মনে করো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এইদিকে হয়, সাপোজ এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হয় এবং চার্জ পার্টিকেলটা যদি এই বরাবর প্রবেশ করে অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কোণে, অথবা যদি এই বরাবর প্রবেশ করে অর্থাৎ থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি কোণে, তাহলে চার্জ পার্টিকেলটার উপরে কোনো ফোর্স কাজ করবে না। এছাড়াও চার্জ পার্টিকেলটার উপরে কোনো ফোর্স কাজ করবে না যদি চার্জ পার্টিকেলটা স্থির থাকে। অর্থাৎ যদি ভি ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখো এফএম 0 হওয়ার শর্ত শুধুমাত্র যে একটি তা নয়, এফএম 0 তখনও হবে যদি মনে করো ভি ইকুয়াল টু স্পিড হয়, ভি ইকুয়াল টু 0 হয়। তার মানে কি চার্জ পার্টিকেলটা যদি অ্যাট রেস্ট থাকে, অ্যাট রেস্টে যদি থাকে চার্জ পার্টিকেলটা, তাহলেও কিন্তু অ্যাট রেস্টে বা স্থির অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু ম্যাগনেটিক ফোর্স 0 হবে। অর্থাৎ কোনো স্থির আধানের উপরে কোনো রকম চৌম্বক ক্ষেত্রে কোনো রকম ফোর্স প্রযুক্ত হবে না। তাহলে চার্জ পার্টিকেলটাকে অবশ্যই গতিশীল থাকতে হবে। সেকেন্ডলি কি, যে যদি মনে করো একটা নিউট্রাল চার্জ পার্টিকেল হয়, মানে যেমন ধরো নিউট্রন কণা যদি প্রবেশ করে, অর্থাৎ কিউ যদি 0 হয় সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছ, কিউ যদি 0 হয় সেক্ষেত্রেও কিন্তু এফএম যেটা সেটা কিন্তু 0 হয়ে যাবে। এবং এইটা কি মিন করছে না, এইটা মিন করছে যে নিউট্রাল পার্টিকেল বা নিস্তড়িত কণা যদি হয়, নিউট্রাল পার্টিকেল বা নিস্তড়িত কণা যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, তাহলে কিন্তু তার উপরে কোনো বল প্রযুক্ত হবে না। এবং লাস্ট বাট নট লিস্ট, অবশ্যই ভি যদি 0 হয় তাহলে তো 0 হবে, যদি ম্যাগনেটিক ফিল্ডেই না থাকে তাহলে আর কি করে ফোর্স দেবে, তাহলে অবশ্যই বি ইকুয়াল টু 0 হলেও কিন্তু ম্যাগনেটিক ফোর্স 0 হতে পারে। তাহলে দেখো এই ম্যাগনেটিক ফোর্সটা 0 হওয়ার বিভিন্ন শর্ত আছে। স্থির অবস্থায় যদি কোনো চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে থাকে, যদি কোনো নিউট্রাল চার্জ পার্টিকেল প্রবেশ করে এবং ম্যাগনেটিক ফিল্ডে যদি না থাকে, তাহলে কি করে বল প্রযুক্ত হবে। তাহলে বুঝতেই পারছো যে এখান থেকেও কিন্তু এরকম ভাবে কোশ্চেন দিতে পারে। অনেক সময় একটা পপুলার কোশ্চেন দেখা যায় স্পেশালি ইন এমসিকিউ কোশ্চেন বা শর্ট কোশ্চেনে, যে একটা নিউট্রন কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি প্রবেশ করে, এটা যদি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তার উপরে কত বল প্রযুক্ত হবে, এন্ড অবভিয়াসলি 0 হবে। তার কারণ সেটা হচ্ছে যে একটা নিউট্রাল পার্টিকেল। আশা করি বিষয়টা বোঝা গেছে। নেক্সট দেখো আমরা একটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা অবজারভেশন এখানে রয়েছে যেটা আমরা দেখব। ওকে, সেটা যদি আমি প্রপার্টি নাম্বার 3 বলি বা আমাদের ডিসকাশন নাম্বার 3 বলি, সেটা কি না, একটু আগে আমরা দেখলাম যে যদি একটা নির্দিষ্ট প্লেনের কথা বলি, যে সাপোজ এই প্লেনে মনে করো ফোর্সটা রয়েছে, ভি এবং বি রয়েছে, তাহলে ফোর্সটা কি হচ্ছে, এই যে ভি এবং বি উভয়ের সঙ্গেই লম্ব, কারণ ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমরা জানি, ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, যে এই যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে তাদের যে রেজাল্টটা সেটা এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব হবে। অর্থাৎ ভি এবং বি যে তলে থাকবে এফ এম, সেই তলের সঙ্গে লম্ব। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এফ এম সেটা যেমন পারপেন্ডিকুলার টু ভি, তেমনই কিন্তু এফ এম পারপেন্ডিকুলার টু বিও বটে, তেমনি কিন্তু এফ এম
পারপেন্ডিকুলার টু বিও বটে। এইটা অনেক সময় স্মার্টলি এরকম ভাবে ইউজ করতে পারো, ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার মানে অবশ্যই অ্যাক্সিলারেশনের সঙ্গেও পারপেন্ডিকুলার হবে। ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার মানে অ্যাক্সিলারেশনের সঙ্গেও কিন্তু পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার? তার মানে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হবে। আমরা জানি দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট সবসময় জিরো হয়। তার মানে এইখান থেকে তুমি এই রেজাল্টটা পাবে, এগুলো কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগতে পারে। তাহলে এফ এম ডট ভি যদি বলো তাহলে কিন্তু জিরো হবে। সিমিলারলি এই দিক থেকে যদি আমরা দেখি যে এফ এম ডট বি বা এ ডট বি কিন্তু জিরো হবে, জিরো হবে। তো এইটা অনেক সময় লিখবো, অথবা কিন্তু এইখান থেকে আমরা এইটাও লিখতে পারি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু জিরো লিখতে পারি। বা এইখান থেকে আমরা কিন্তু সিমিলারলি আমরা কিন্তু লিখতে পারি যে এ ডট ভি ইকুয়াল টু জিরো, এ ডট ভি ইকুয়াল টু জিরো, এটাও কিন্তু আমরা লিখতে পারি। সিমিলারলি দেখো এখান থেকে আবার একটা অন্য কনক্লুশনে পৌঁছাতে পারি যে এফ এম ডট ভি ইকুয়াল টু যদি জিরো হয়, আবার ভি মানে কত ডিএস ডিটি, তাহলে আমরা কি লিখতে পারি এফ এম ডট ডিএস ডিটি ইকুয়াল টু জিরো। ভেবে দেখো, তাহলে তার মানে কি এফ এম ডট ডিএস ইকুয়াল টু জিরো। তাহলে এফ এম ডট ডিএস মানে কি বল ইন্টু সরণ, তাহলে এটা যদি জিরো হয় তার মানে এটা কি বোঝাচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো, ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো। তার মানে চৌম্বক ক্ষেত্রে যখন কোনো কণা গতিশীল তখন চৌম্বক বল দ্বারা কোনো কার্য হয় না। তার মানে চৌম্বক বল হচ্ছে একটা ওয়ার্কলেস ফোর্স, একটা কার্যহীন বল। এটা কি প্রকাশ করছে? এটা প্রকাশ করছে যে এফ এম বা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কি না কার্যহীন বল, ওয়ার্কলেস ফোর্স, বা বলতে পারি কার্যহীন বল। ক্লিয়ার? আবার এইখান থেকে আমরা নেক্সট একটা কনক্লুশনে পৌঁছাতে পারি যে তুই ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো হয়, যদি মনে করো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা আরো একটা কনক্লুশনে পৌঁছাতে পারি যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো। ভেবে দেখো ওয়ার্ক এনার্জি থিওরাম কি বলছে, ওয়ার্ক এনার্জি থিওরাম কি বলছে যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তোমরা নিশ্চয়ই ক্লাস 11 পড়েছিলে ওয়ার্ক এনার্জি থিওরাম, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এখানে ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান জিরো। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি আমরা বলি হাফ এম, ভেবে দেখো ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তাহলে এইটা ইকুয়াল টু জিরো। তার মানে আমরা কি বলতে পারি হাফ এম ভি টু স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এইটার মানে কি বোঝাচ্ছে যে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, তো ফাইনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইকুয়াল টু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এর মানে কি যে চৌম্বক ক্ষেত্রে যখন কোনো কণা গতিশীল থাকে তখন তার গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইনিশিয়াল এবং ফাইনাল কাইনেটিক এনার্জি সবসময় একই থাকে। আবার এইখান থেকে কি বোঝাচ্ছে দেখো হাফ এম যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে অবশ্যই ভি টু স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার, তার মানে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান। তার মানে কি ফাইনাল স্পিড ইকুয়াল টু ইনিশিয়াল স্পিড। তাহলে কাইনেটিক এনার্জি যখনই কনস্ট্যান্ট থাকছে তার মানে স্পিডও কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি ফাইনাল স্পিড ইকুয়াল টু ইনিশিয়াল স্পিড। এইখানে আবার অনেকে একটা ভুল করে ফাইনাল স্পিড ইকুয়াল টু ইনিশিয়াল স্পিড, অনেকে এটাকে ভেলোসিটি লিখে দেয়। ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নয়, চৌম্বক ক্ষেত্রে ভেলোসিটি কনস্ট্যান্ট নয়। ভেলোসিটি মানে কি তার ডাইরেকশনও আছে। এখানে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান, এটা কিন্তু স্পিড অনলি। তাহলে আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল কোনো কণার স্পিডের কোনো পরিবর্তন হবে না যদি অনলি ফোর্স এক্সিস্ট হয় ম্যাগনেটিক লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স, তাহলে তার স্পিডের কোনো পরিবর্তন হবে না, যেমন করে তার গতিশক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু অবশ্যই তার ভেলোসিটির পরিবর্তন হবে, কারণ তার ডাইরেকশন চেঞ্জ হতে পারে। এবং আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য ভি আর বি এর মধ্যবর্তী কোণের জন্য আমরা দেখতে পাবো যে চার্জ পার্টিকেলটার যে ম্যাগনেটিক ফিল্ডের গতিপথ সেটা কিন্তু সবসময় স্ট্রেট লাইন হবে না, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন স্ট্রেট লাইন হতে পারে, সার্কুলার হতে পারে, আবার হেলিক্যাল পাথও হতে পারে। অর্থাৎ কি না এটা নেসেসারি নয় যে কোণাটার বেগ স্থির থাকবে, অর্থাৎ ভিটা কনস্ট্যান্ট থাকবে, ভি ভেক্টর কনস্ট্যান্ট থাকবে, কিন্তু অবশ্যই ভি ভেক্টরের মান অর্থাৎ স্পিড কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, ক্লিয়ার আশা করি। নেক্সট দেখো আমরা যদি বলি যে একটা কণা মনে করো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে উপস্থিত আছে, মানে সেখানে ইলেকট্রিক ফিল্ডও রয়েছে এবং ম্যাগনেটিক ফিল্ডও রয়েছে, তার উপরে নেট ফোর্স কত হবে? তাহলে চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এখানে আমরা কি দেখলাম ইন ম্যাগনেটিক ফিল্ড অনলি। তাই যদি আমরা বলি যে চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি হবে কেসটা দেখো। তারপর আমরা ডিসকাস করব যে একটা চার্জ পার্টিকেলের যে ম্যাগনেটিক ফিল্ডের গতিপথ কিরকম হবে, বা আগে আমরা ওইটা ডিসকাস করে পরে ওইটা ডিসকাস করতে পারি। চলো ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা পরে ইনভলভ করি, প্রথমে ম্যাগনেটিক ফিল্ডের বিষয়টাকে আমরা ডিসকাশন করে নিই। যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা চার্জ পার্টিকেল থাকছে তার উপরে কত ফোর্স আমরা জেনে গেছি, তাহলে তার যে গতিপথ সেই গতিপথটা কিরকম হতে পারে সেইটাই আগে পড়ে নিই। ওকে, তাহলে দেখো মোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড। তো নেক্সট টপিকস আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না মোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড।
motion of charge particle, motion of charge particle in magnetic field, in magnetic field এইটা আমরা একটু ডিসকাস করে নিই, মোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো আমরা বিভিন্ন কেস নেব। প্রথমে মনে করছি আমি কেস ওয়ান। কেস ওয়ানে আমরা মনে করছি যে চার্জ পার্টিকেলটা মনে করো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সরাসরি 0 ডিগ্রি কোণে অথবা 180 ডিগ্রি কোণে অর্থাৎ প্যারালাল বা অ্যান্টি প্যারালালে প্রবেশ করছে। থিটা মানে অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড বি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি এই কেসটা প্রথমে দেখি। তার মানে কি আমরা বলতে চাইছি যে যদি মনে করো ম্যাগনেটিক ফিল্ডে এই বরাবর থাকে, ম্যাগনেটিক ফিল্ডে যদি মনে করো এই বরাবর থাকে এবং চার্জ পার্টিকেলটা যদি এই বরাবর প্রবেশ করে অথবা যদি চার্জ পার্টিকেলটা এই বরাবর প্রবেশ করে, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে এর উপরে নেট ফোর্স 0 হয়ে যায়। তাহলে এফ এম ইজ ইকুয়াল টু কত হয়, কিউ ভি বি সাইন থিটা। এফ এম ভেক্টর ইজ ইকুয়াল টু, এফ এম এর যদি আমরা ম্যাগনিটিউডটা বলি সিম্পল, বা এফ এম ভেক্টরও বলতে পারি ডাইরেক্ট, তাহলে এফ এম ভেক্টর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইকুয়াল টু 0, কারণ থিটা 0 ডিগ্রি। তাহলে এফ এম যদি 0 হয় তাহলে ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এম ইন্টু ডিভি ভেক্টর বাই ডিটি ইকুয়াল টু 0। তার মানে কি না ডিভি ভেক্টর বাই ডিটি ইকুয়াল টু 0, তার মানে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কোনো কিছু ডেরিভেটিভ 0 মানে কি সেই ভেক্টরটা অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে যে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা মানে কি, এটার মানে হচ্ছে যে এর অভিমুখটাও পরিবর্তন হবে না মানটার সঙ্গে সঙ্গে। তাহলে তখন কি হবে আমরা বলতে পারি যে এটা স্ট্রেট লাইন মোশন হবে অবশ্যই। তাহলে দ্য মোশন অফ দ্য চার্জ পার্টিকেল ইজ স্ট্রেট লাইন, অর্থাৎ কণার গতিপথ সরল রৈখিক। আমরা এখানে বলতেই পারি যে কণার গতিপথ যেটা হবে সেটা অবশ্যই সরল রৈখিক, সরল রৈখিক। কখন হবে না থিটা যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়। নেক্সট আমরা দেখি যে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কি হবে। দেখো যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, ক্লিয়ার। কেস টু, কেস টু আমরা বলছি যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এইভাবে যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে ভেবে দেখো, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা বি ধরেছি আর এইদিকে আমরা ভেলোসিটি ভেক্টর ভি ধরেছি, ক্লিয়ার। তাহলে দেখো আমরা যদি বলি যে এখানে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে, ভি ক্রস বি, তাহলে ভি ক্রস বি দেখো ভেতরের দিকে হবে। ভি ক্রস বি কোন দিকে হবে, এই তলের সঙ্গে ভেতরের দিকে। এইদিকে আছে ভি, ওইদিকে ভি ক্রস বি দেখো ভেতরের দিকে ফোর্স হবে। তাহলে ফোর্স ভেক্টর দেখো ভি এর সঙ্গে কি হচ্ছে লম্ব থাকছে। তাহলে ফোর্স যদি ভি এর সঙ্গে লম্ব হয় তাহলে সেক্ষেত্রে কি হয় আমরা দেখেছি, দেখো সার্কুলার মোশনের ক্ষেত্রে এটা হয়। কিন্তু যদি আমাদের কাছে একটা সার্কেল থাকে দেখো সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়, দেখো ভি হচ্ছে যে স্পর্শক বরাবর হবে আর সেন্টারের দিকে কে কাজ করবে, সেন্টারের দিকে কাজ করবে হচ্ছে যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা হচ্ছে যে এফ এম। এখানে সেই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে এফ এম। তাহলে দেখো এফ এবং ভি প্রত্যেক মুহূর্তে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। এর অর্থ কি, এর অর্থ কি এফ এবং ভি প্রত্যেক মুহূর্তে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার তখনই হওয়া সম্ভব যদি যদি এখানে কি হয় না একটা সার্কুলার মোশন হয়। যদি একটা সার্কুলার মোশন হয় তবে এটা হওয়া সম্ভব। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এইরকম ক্ষেত্রে কি হবে, এইরকম ক্ষেত্রে অবশ্যই ভি এবং বি যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে তাহলে সবসময়, তাহলে অবশ্যই সে তখনই পসিবল যদি পাথটা সার্কুলার হয়। যে সার্কুলার মোশনের কিন্তু যে সার্কুলার মোশনের যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, সরি সেন্ট্রিপিটাল ফোর্সটা, সেটা প্রোভাইড করবে কে, সেন্ট্রিপিটাল ফোর্স মানে অভিকেন্দ্র বল, আর সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে যে অপকেন্দ্র বল। আমরা এখানে ইন টার্মস অভিকেন্দ্র বল করব। তাহলে দেখো অভিকেন্দ্র বলটা কে প্রোভাইড করছে, প্রোভাইড করছে হচ্ছে যে এফ এম। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যেটা সরবরাহ করছে এই সার্কুলার মোশনটার ক্ষেত্রে, প্রথমত এর গতিপথ হবে গতিপথ হবে বৃত্তীয়, গতিপথ হবে বৃত্তাকার 90 ডিগ্রির ক্ষেত্রে। সিম্পল আমরা কনসেপ্ট থেকে বুঝতে পারছি ফোর্স এবং ভেলোসিটির ডাইরেকশন থেকে। তাহলে দেখো প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল ইকুয়াল টু চৌম্বক বল। তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কে সরবরাহ করছে, চৌম্বক বল সরবরাহ করছে। আচ্ছা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত হবে, যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে তাহলে এম ভি স্কোয়ার বাই আর, সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে চৌম্বক বল। চৌম্বক বল মানে কিউ ভি বি, ওকে। কারণ দেখো 90 ডিগ্রি আছে ভি এবং বি এর মধ্যে, তাহলে কিউ ভি বি সাইন 90, অ্যাকচুয়ালি সাইন 90 এই কোণটা কত আছে 90 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে দেখো একটা ভি কে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে সিম্পল আমাদের আসছে কত এম ভি আপন আর ইকুয়াল টু কিউ বি। তাহলে এইখান থেকে আমরা কি কি নির্ণয় করতে পারবো, অনেক সময় আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন প্রয়োজন হয়, তাহলে ভেলোসিটির এক্সপ্রেশন নির্ণয় করব কিউ বি আর বাই এম।
এই এক্সপ্রেশনটা হচ্ছে যে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন। এখান থেকে আমরা রেডিয়াসের এক্সপ্রেশন নির্ণয় করতে পারি। তাহলে রেডিয়াসের এক্সপ্রেশন কি হবে দেখো, আর ইজ ইকুয়াল টু এমভি আপন কিউবি, এমভি আপন কিউবি। ওকে, সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। তো এই দুটো ইকুয়েশন আমরা পেলাম দেখো, যে যে চার্জ পার্টিকেলটা ঘুরবে তার রেডিয়াস কত হবে এবং তার ভেলোসিটি কত হবে। তো এইখান থেকে আমরা এটাও তো নির্ণয় করতে পারি যে এইখানে যে চার্জ পার্টিকেলটা ঘুরছে তার পর্যায়কাল কত, তার কম্পাঙ্ক কত, অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে যে পার্টিকেলটা ঘুরছে তার পর্যায়কাল যদি আমরা বলি, তাহলে পর্যায়কালের এক্সপ্রেশন আমরা কি জানি, পর্যায়কাল বা টাইম পিরিয়ড ক্যাপিটাল টি হচ্ছে যে 2 পাই আর আপন ভি, 2 পাই আর আপন ভি। তা দেখো আর এর ভ্যালুটাকে যদি আমরা পুট করি, আর কত ছিল দেখো এমভি বাই কিউবি, তাহলে আর এর ভ্যালুটাকে যদি আমরা পুট করি এমভি বাই কিউবি, তাহলে 2 পাই আপন ভি ইন্টু এমভি আপন কিউবি। তাহলে দেখো ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 2 পাই এম আপন কিউবি। তার মানে কি, তার মানে চার্জ পার্টিকেলটা যে টাইম পিরিয়ড সেটা কিন্তু ভেলোসিটির উপর নির্ভর করে না। দেখো 2 পাই এম বাই কিউবি, এইটা হলো চার্জ পার্টিকেলটার পর্যায়কাল। তাহলে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক যদি আমরা এন নির্ণয় করতে চাই ভেবে দেখো, তাহলে সেটা হয়ে যাবে কি 1 বাই টি, তাহলে এটা উল্টো হবে, তার মানে হয়ে যাবে দেখো কিউ বি বাই 2 পাই এম। ওকে, তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে চাই তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউ বি আপন 2 পাই এম। ওকে, সো এইটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। কারণ এই যে মেকানিজমটা আমি বলছি যে একটা চার্জ পার্টিকেল ঘুরছে, এটাকে একটা সাইক্লোট্রন কম্পাঙ্কে মানে সাইক্লোট্রন যন্ত্র ইউজ করা হয়, যেটা বেসিক্যালি একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর যন্ত্র, যেখানে আমরা কি করি একটা চার্জ পার্টিকেলকে ভেতরে ঘুরিয়ে তাকে একটা নির্দিষ্ট স্পিডে পৌঁছে সেখান থেকে বের করে দিই। তার ফলে কি হবে, ওই স্পিডে যে সে নিউক্লিয়ার রিয়াকশন ঘটাতে পারবে। তো এই যে সাইক্লোট্রন নামক একটা যন্ত্রে যেহেতু এই যে প্রিন্সিপালটা বা এই মেকানিজমটা ইউজ হয়, ওই জন্য এই কম্পাঙ্কটাকে অনেক সময় সাইক্লোট্রন কম্পাঙ্ক বলা হয়। কি বলা হয়, সাইক্লোট্রন কম্পাঙ্ক। এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। সাইক্লোট্রন কম্পাঙ্ক আমরা বলতে পারি, বা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি যাই বলি না কেন। ওকে, সাইক্লোট্রন কম্পাঙ্ক। আগে যখন ডেসক্রিপটিভ কোশ্চেন হতো তখন কিন্তু এটা প্রুভ করতে দিত, যেহেতু ডেসক্রিপটিভ কোশ্চেন নয় প্রুভ করতে দেবে না, বাট এই ফর্মুলাগুলো থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, যে টাইম পিরিয়ড মাসের সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্ট, টাইম পিরিয়ড ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সি মাসের সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্ট, কিউর সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্ট, বি এর সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্ট, এগুলো থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন যে কোনো সময় হতে পারে। ক্লিয়ার? এবারে দেখো, যদি চার্জ পার্টিকেলটা থিটা ইকুয়াল টু 0 বা 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে, অ্যাট এনি অ্যাঙ্গেল, যদি চার্জ পার্টিকেলটা যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে, আমরা কেস 3 এর কথা বলবো। কেস 3 তে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না, থিটা যখন নট ইকুয়াল টু 90 ডিগ্রি, নট ইকুয়াল টু 180 ডিগ্রি এবং নট ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে থিটা হচ্ছে যে কি নট ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি, মানে যে দুটো কেস আমরা অলরেডি পড়ে নিয়েছি সেগুলো বাদ দিই। তাহলে মনে করো সাপোজ আমি ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশনটা আমরা নিচ্ছি, সাপোজ হচ্ছে যে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, যেরকম আগে নিয়েছিলাম সেম। ওকে, এটা তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, কিন্তু ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে আছে, যেটা মনে করো থিটা অ্যাঙ্গেল, তাহলে এটি যদি ভি হয় তাহলে ভি ভেক্টরের দুটো উপাংশ পাওয়া যাবে। একটা উপাংশ হবে অ্যালং বি, দেখো এই বরাবর যদি আমরা বলি ভি কস থিটা, আর একটা ভি এর যে উপাংশ হবে এই বরাবর ভি সাইন থিটা। তো একটু যদি তোমরা ডায়াগ্রামটাকে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে এই ডায়াগ্রামটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ভি এর যে দুটো কম্পোনেন্ট রয়েছে তার মধ্যে একটা কম্পোনেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্যারালাল টু বি, অর্থাৎ দেখো বি বরাবর রয়েছে, এবং আরেকটা কি হচ্ছে বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। এবং তোমরা আগের দুটো কেসের সঙ্গে যদি কম্পেয়ার করো, প্রথম কেসটা আমরা যেটা দেখেছি কেস 1, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ছিল তখন কিন্তু ভি এবং বি প্যারালাল ছিল, তাহলে সেই কেসটাকে কিন্তু ভি কস থিটা উপাংশটা স্যাটিসফাই করছে, কারণ ভি কস থিটা হচ্ছে বি এর সঙ্গে প্যারালাল আছে। আবার দেখো ভি সাইন থিটা হচ্ছে বি এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে, এবং সেক্ষেত্রে আমরা সার্কুলার মোশন দেখেছিলাম যে যদি মনে করো ভি এবং বি এর মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে সেই কেসটাকে কিন্তু স্যাটিসফাই করছে এখানে ভি সাইন থিটা উপাংশটা। তার মানে এই যে দুটো উপাংশ, এই দুটো উপাংশ কিন্তু আগের দুটো কেসকে স্যাটিসফাই করছে। তার মানে এখানে কি হবে, দুটো মোশনের একটা কম্বাইন্ড মোশন হবে। দুটো মোশন বলতে একটা সার্কুলার মোশন, একটা স্ট্রেট লাইন মোশন। তাহলে স্ট্রেট লাইন মোশন ভি কস থিটা স্ট্রেট লাইন মোশনের জন্য দেয়, ভি সাইন থিটা সার্কুলার মোশনের জন্য দেয়। তাহলে ভি কস থিটাকে কি করতে চাইবে, যখন ভি সাইন থিটা কি করতে চাইবে, সার্কুলার মোশনে ঘোরাতে চাইবে পার্টিকেলটাকে, তাহলে তখনই ভি কস থিটাকে সামনের দিকে টেনে নেবে। আবার ভি সাইন থিটা সার্কুলার মোশনে ঘোরাতে চাইবে, ভি কস থিটা সামনের দিকে টেনে নেবে। তাহলে এইরকম একটা কুণ্ডলীকৃত বা হেলিক্যাল পাথ হবে। তাহলে এখানে যে পাথটা হবে সেটা হচ্ছে কি না হেলিক্যাল,
বা আমরা বলতে পারি কুণ্ডলীকৃত পাত হবে। এই যে কুণ্ডলীকৃত পাত, এই পাথের দুটো পোর্শন, একটা হচ্ছে যে আমাদের কি সার্কুলার মোশন, আর একটা হচ্ছে যে স্ট্রেট লাইন মোশন। তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে যদি আমরা রেডিয়াস বের করতে চাই বা সেই সার্কুলার মোশনটা যদি টাইম পিরিয়ড বের করতে চাই, আগের মতোই করব। কারণ এই সার্কুলার মোশনটা যখন আমরা ধরবো তখন স্পর্শক বরাবর যে ভেলোসিটি রয়েছে সেটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে যে অভিকেন্দ্র বলটা হবে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর জায়গায় হয়ে যাবে দেখো ভি সাইন থিটা হোল স্কোয়ার আপন আর। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু ফোর্সটা কত হবে, ফোর্সটা তখন কিন্তু কিউ ভি বি হবে কি না, তখন কিউ ভি বি সাইন থিটা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যখন একটা নির্দিষ্ট কোণে আছে। তাহলে এইখান থেকে যদি আমরা দেখি যে একটা ভি সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি এম ভি সাইন থিটা আপন আর। তাহলে এম ভি সাইন থিটা আপন আর ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কিন্তু কিউবি। তাহলে এখান থেকে যদি আমরা আর নির্ণয় করতে চাই, দেখো আর কি হবে না এম ভি সাইন থিটা আপন কিউবি, এম ভি সাইন থিটা আপন কিউবি হবে কিন্তু আরটা। ওকে, তাহলে এইটা হবে রেডিয়াস অফ দিস সার্কেল। এখন যদি এখানে আমরা কম্পাঙ্ক বা পর্যায়কাল নির্ণয় করতে চাই, দেখো তাহলে পর্যায়কাল টি, তাহলে টি ইকুয়াল টু কত হবে, দেখো 2 পাই আর আপন ভি হওয়া উচিত, কিন্তু ভি এর জায়গায় হয়ে যাবে ভি সাইন থিটা, 2 পাই আর বাই ভি সাইন থিটা হয়ে যাবে। এবার যদি আর এর মানটা আমরা বসিয়ে দিই তাহলে কি হবে, দেখো তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে দেখো 2 পাই আপন ভি সাইন থিটা ইনটু আর এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এম ভি সাইন থিটা আপন কিউবি, এম ভি সাইন থিটা আপন কিউবি। এবং এইখানটা যদি একটু লক্ষ্য করে বুঝতে পারবে যে এম ভি সাইন থিটা যদি কেটে যায় তাহলে 2 পাই এম বাই কিউবি, মানে আলটিমেটলি সেই রেজাল্টটাই চলে এলো। আলটিমেটলি দেখো সেই রেজাল্টটাই চলে আসছে। তাহলে এখান থেকে বলতে পারি যে টি ইকুয়াল টু 2 পাই এম বাই কিউবি। তার মানে দেখো পর্যায়কাল বা কম্পাঙ্কের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, রেডিয়াসটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, হওয়াই উচিত, কারণ এই ক্ষেত্রে কি দুটো মোশন একসঙ্গে রয়েছে। কিন্তু ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে যে 1 বাই টি, এবং সেটা যদি আমরা দেখি যে ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা কিন্তু আগের মতোই হবে। দেখো তাহলে ফ্রিকোয়েন্সি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এর উল্টো হবে, তাহলে এন ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউবি বাই 2 পাই এম। তাহলে ফ্রিকোয়েন্সিতে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে এর এই যে সার্কুলার মোশন যেটা হচ্ছে, মানে যেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা সার্কেলের জন্য মানে একবার একটা কমপ্লিট সার্কেল করতে গিয়ে কতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে আমরা এখানে পিচ বলি, পিচ। তাহলে পিচ কি হবে, দেখো পিচ যদি আমরা বলি মানে কতটা লিনিয়ার মোশন হচ্ছে, পিচ যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। পিচ হচ্ছে কিনা একটা পার্টিকুলার পর্যায়কালের জন্য, মানে একটা পর্যায়কাল টাইমে, মানে একবার সার্কুলার মোশন কমপ্লিট করার জন্য কতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে সিম্পল আমরা যদি বলি এস সমান ভিটি ইকুয়েশন ইউজ করি, তাহলে পিচটা কি লিনিয়ার ডিস্টেন্স এস ইকুয়াল টু ভি ইন্টু টি, ওই বরাবর ভি কত আছে ভি কস থিটা, তাই তো। তাহলে ভি কস থিটা ইন্টু টি হবে সিম্পল, ভি কস থিটা ইন্টু টি, এটা হচ্ছে পিচ, পি ইকুয়াল টু। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো ভি কস থিটা ইন্টু টি মানে কত হবে 2 পাই আর বাই ভি সাইন থিটা, 2 পাই আর বাই ভি সাইন থিটা। ওকে, তাহলে দেখো ফাইনালি যেটা আলটিমেটলি যে রেজাল্টটা হবে সেটা আমরা এইভাবে লিখতে পারি এটাকে, যে 2 পাই আর ভি কেটে গেল, তো 2 পাই আর কস থিটা বাই সাইন থিটা কট থিটা, তাহলে 2 পাই আর ইন্টু কট থিটা। এইটা কিন্তু একটু খেয়াল রাখবে, এই সূত্রটা একটু মনে রাখবে যে পিচটা কত হয় না, সেটা হচ্ছে 2 পাই আর ইন্টু কট থিটা। মানে পিচ বলতে এখানে কি বোঝাচ্ছে, একটা সার্কুলার মোশনের জন্য তার লিনিয়ার ডিস্টেন্সটা কতটা সে অতিক্রম করছে, কারণ প্রত্যেকটা সার্কেল করতে করতে কিন্তু একটা করে লিনিয়ার মোশন বা লিনিয়ার ডিস্টেন্সে অতিক্রম করবে। ওকে, আশা করি এইখানে অবধি ক্লিয়ার। তো চলো নেক্সট আমরা যেটা বলবো যে যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে উপস্থিত থাকে, ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এর উপরে কত ফোর্স কাজ করবে চার্জ পার্টিকেলের উপরে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছিলাম, তাহলে চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, নেক্সট টপিক বলতে পারো যে চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বোথ থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তো এইটা ডিসকাশনটা অনেক লং ডিসকাশন, অনেক কমপ্লিকেটেড বিষয় রয়েছে, কিন্তু আমরা সেইগুলোতে যাব না, সেগুলো যেই অ্যাডভান্সের সিলেবাসে রয়েছে। তা আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেইটুকু আমরা বলবো, কয়েকটা স্পেশাল কেস বলবো। প্রথমে আমি যে ফোর্সটা সেটা জেনারেলভাবে বলছি, মনে করো ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা ই বলি এবং ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে প্রকাশ করছি, যেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বোথ উপস্থিত থাকবে, তাহলে সেখানে দুটো ফোর্স কাজ করবে, একটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, একটা ম্যাগনেটিক ফোর্স। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডে যদি কিউ চার্জ পার্টিকেলকে রাখা হয়, তার উপরে যে ইলেকট্রিক ফোর্সটা কাজ করে সেটা কিউ ইন্টু ই, এবং আমরা এখনই দেখলাম এরপরে যে ম্যাগনেটিক ফিল্ডে কাজ করে সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি। ইলেকট্রিক ফিল্ডে ফোর্স কাজ করার জন্য চার্জ পার্টিকেলটার গতিশীল হওয়ার প্রয়োজন নেই,
চার্জ পার্টিকেলটা স্থির থাকলেও তার উপরে কিউ ই ফোর্স কাজ করবে এবং গতিশীল থাকলেও তার উপরে কিউ ই ফোর্স কাজ করবে। তাহলে এইটা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক ফোর্স, এইটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক ফোর্স, আর এইটা হচ্ছে বেসিক্যালি ম্যাগনেটিক ফোর্স। তাহলে দুটোই দেখো ভেক্টর, দুটোই ফোর্স। তাহলে নেট ফোর্স কত হবে? এই দুটোর ভেক্টর সাম হবে। তাহলে যদি আমরা নেট ফোর্স বলি চার্জ পার্টিকেলটার উপরে, তাহলে এফ ভেক্টর আমরা যদি বলি তাহলে সেটা হয়ে যাবে এফ ই প্লাস এফ এম, এফ ই প্লাস এফ এম। ওকে, তাহলে এফ ই মানে এখানে কত দেখো, এফ ই মানে হচ্ছে আমরা বলতে পারি যে কিউ ইন্টু ই, আর এফ এম মানে হচ্ছে কিউ ভি ক্রস বি। তাহলে কিউটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে দেখো যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে যে ই প্লাস ভি ক্রস বি, ই প্লাস ভি ক্রস বি। সো দিস ইজ দ্য ইলেকট্রিক ফোর্স অ্যাক্টিং, নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল। তাহলে দেখো এই নেট ফোর্সটা কিন্তু শুধুমাত্র যে ভি আর বি এর অ্যাঙ্গেলের উপরে কাজ করবে তা নয়, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ভি ক্রস বি এর অ্যাঙ্গেলের উপরেও কাজ করবে। মানে ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্সের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি কি ডাইরেকশনটা রয়েছে, দেখো এই দুটোর ভেক্টর সাম হয়েছে। বুঝতে পারছো তো? মানে বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। ওকে, এখানে দেখো তিনটে ভেক্টর একসঙ্গে রয়েছে। প্রথমত ভি এবং বি এর মধ্যে কোণ, আবার ভি ক্রস বি এর সঙ্গে ই এর কোণ, তার উপরে ডিপেন্ড করবে এই ফোর্সটা। তাহলে এর অনেক রকমের কেস এখানে হতে পারে, কিন্তু আমরা একটা পার্টিকুলার কেস নেবো, সবচেয়ে সিম্পলেস্ট কেস আমরা নেবো। দুটো সিম্পলেস্ট কেস নেবো, একটা নয় দুটো পড়বো। একটা হচ্ছে কি না, যখন ই ভি এবং বি এরা প্রত্যেকেই প্যারালাল হয়ে যাবে, মানে প্রত্যেকে একই ডাইরেকশনে থাকবে, এবং যখন প্রত্যেকেই পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকবে। তাহলে দেখো দুটো যদি আমরা স্পেশাল কেস নিই, কেস ওয়ানে আমরা বলছি যে হোয়েন ই ভি and B are parallel to each other, মানে প্রত্যেকের সঙ্গে সমান্তরাল, একই ডাইরেকশনে থাকবে। তার মানে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড সেই দিকেই আবার ইলেকট্রিক ফিল্ড, আবার চার্জ পার্টিকেলটার গতিও ওই দিকে। এটাতে কি হবে আলটিমেটলি যদি এইরকম হয় আসলে কি হবে ভেবে দেখো। এর উপরে কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, মানে অনলি ইলেকট্রিক ফোর্স কাজ করবে। ভেবে দেখো এফ ভেক্টর ইকুয়াল টু আমরা তো বললাম যে এফ ই প্লাস এফ এম। ওকে, তাহলে এফ ই কত বললাম আমরা, কিউ ই, এফ এম কত বলেছি, কিউ ভি ক্রস বি। ভেবে দেখো তাহলে ভি ক্রস বিটা তো জিরো হয়ে যাবে যখন ভি আর বি একই দিকে থাকবে, আমরা দেখেছিলাম। তাহলে এই টার্মটা কি হবে, জিরো হয়ে যাবে। তার মানে তখন এর উপরে যে ফোর্সটা কাজ করবে সেটা অনলি ইলেকট্রিক ফোর্স কাজ করবে, এবং এই ইলেকট্রিক ফোর্সের জন্য তার যেরকম মোশন হয় সেই মোশনটা হতে থাকবে। বুঝা গেল? কিন্তু কেস টুটা একটু ইম্পর্টেন্ট। যদি আমরা বলি যে ই ভি এবং বি প্রত্যেকে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, কেস টু আমি বলছি, কেস টু হচ্ছে কি না, ই ভি এন্ড বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, ই ভি এন্ড বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, প্রত্যেকের সঙ্গে লম্ব। তাই যদি হয় তাহলে বিষয়টা কি হবে দেখো, তাহলে যখনই অ্যাকচুয়ালি আমাদের এক্সপ্রেশনটা আরেকবার আমি লিখি যে এফ ইকুয়াল টু কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি, এইটা অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা ছিল। এখন দেখো যদি ই ভি বি প্রত্যেকে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে কেসটা, কি হবে মানে এক্স ওয়াই জেড এক্সিস আমাদেরকে নিতে হবে। তিনটা ভেক্টর আছে দেখো, তাহলে এক্স ওয়াই জেড এক্সিস আমরা নিতে পারি। তাহলে দেখো যদি মনে করো আমি এই বরাবর মনে করো আমি ম্যাগনেটিক ফিল্ডকে রাখলাম, আর এই বরাবর মনে করো আমি ভি কে রাখলাম, তাহলে ভি ক্রস বি কোন দিকে যাবে বলো? আর এই বরাবর মনে করো আমি ই ভেক্টরকে রেখেছি, ভালো করে বুঝো। প্রত্যেকে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার আছে ই ভি এবং বি, তাহলে আমাদের ভি ক্রস বি কোন দিকে হবে? দেখো ভি ক্রস বি যদি বলি, ভি ক্রস বি ভেতর দিকে যাচ্ছে, তার মানে ই এর অপোজিটে, ই কোন দিকে আছে? উপরের দিকে আছে, মানে বাইরের দিকে আছে। তাহলে দেখো ভি ক্রস বি ই এর অপোজিটে যাচ্ছে, তার মানে ভি ক্রস বি আর ই এর ডাইরেকশন পরস্পরের বিপরীত। তাহলে যদি আমরা ম্যাগনিটিউডটাকে লিখি, অনলি ম্যাগনিটিউড লিখি, তাহলে এফ এর অনলি ম্যাগনিটিউড কত হবে দেখো, কিউ ই মাইনাস কিউ ভি বি সাইন 90 হচ্ছে যে 1। কারণ দেখো ভি ক্রস বি এর ডাইরেকশন এবং ই এর ডাইরেকশন অপোজিট। ভেবে দেখো এদিকে যদি আমরা ই রাখি
আর ভি ক্রস বি কে যদি আমরা এইভাবে রাখি দেখো ভেতরের দিকে যাচ্ছে, তাহলে ভি ক্রস বি এর ডাইরেকশন আর ই এর ডাইরেকশন অপোজিট, তাহলে ই এর ম্যাগনিটিউড ই, ভি ক্রস বি এর ম্যাগনিটিউড কিউ ভিবি, কারণ sin 90 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এইটা হচ্ছে যে এর উপরে এটা হচ্ছে যে এর উপরে নেট ফোর্স কাজ করবে, এবারে দেখো এমনও হওয়া সম্ভব যে যদি মনে করো কিউ ই আর কিউ ভিবিটা সেম হয়ে যায়, তাহলে এর উপরে নেট ফোর্সটা জিরো হয়ে যাবে। বা বলতে পারি যে এর উপরে যখন নেট ফোর্স জিরো হবে তখন কি কন্ডিশন হবে, দেখো তখন কিউ ই ইকুয়াল টু কিউ ভিবি। মানে আমি বলছি যে ই ভিবি এর মান এমন আমরা চুজ করতে পারি, কিউটা তো ফিক্সড, যাতে করে কিউ ই ইকুয়াল টু কিউ ভিবি হয়। তাহলে দেখো ইফ এফ ইকুয়াল টু জিরো, সেটা কি ইমপ্লাই করছে না কিউ ই ইকুয়াল টু কিউ ভিবি, এবং এখানে যদি কিউ কিউ আমরা কেটে নিই তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে দেখো ই আপন বি। তার মানে কি, যদি চার্জ পার্টিকেলটার স্পিড ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউড তার রেশিওর সঙ্গে সমান হয়ে যায়, মানে ভি ইকুয়াল টু যদি ই বাই বি হয়ে যায়, তাহলে চার্জ পার্টিকেলটা কি হবে দেখো, চার্জ পার্টিকেলের উপরে কোনো রকমের ফোর্স কাজ করবে না, তার মানে ফোর্স জিরো হয়ে যাবে। তাহলে চার্জ পার্টিকেলটা আনডেভিয়েটেড যাবে, চার্জ পার্টিকেলটা যেরকম যাচ্ছে আনডেভিয়েটেড যাবে, কোনো দিকে মুভমেন্ট হবে না, মানে স্ট্রেট লাইন বরাবর সোজা যাবে চার্জ পার্টিকেলটা। যদি এরকম হয়, বোথ ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত থাকা সত্ত্বেও চার্জ পার্টিকেলটা সোজা যাবে যদি তার স্পিডটা ই এবং বি এর রেশিওর সঙ্গে সমান হয়। এই বিষয়টাকে কাজে লাগিয়ে ভেলোসিটি সিলেক্টর তৈরি করা হয়। কি তৈরি করা হয়? ভেলোসিটি সিলেক্টর। কারণ দেখো আমরা ই এবং বি এর স্পিড মানে ম্যাগনিটিউডটাকে আমরা যদি আমরা ই এবং বি এর ম্যাগনিটিউডটাকে এমন রেশিওতে নিতে পারি যে যেটা ভি এর সঙ্গে সমান, তাহলে কি হবে, চার্জ পার্টিকেলটা নির্দিষ্ট ডাইরেকশনে যাবে, আমরা চার্জ পার্টিকেলটাকে যে ডাইরেকশনে নিয়ে যেতে চাই সেই ডাইরেকশনে নিয়ে যেতে পারবো, মানে চার্জ পার্টিকেলটা যে ডাইরেকশন অফ মোশনটাকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, সাপোজ মনে করো আমরা এরকম একটা সিস্টেম তৈরি করতেই পারি, মনে করো আমরা এরকম ভাবে প্লেট দিয়ে দিলাম যেখানে ইলেকট্রিক ফিল্ড, মনে করো এদিকে প্লাস চার্জ দিয়ে দিয়েছি, এদিকে মাইনাস চার্জ দিয়ে দিয়েছি, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করবে বলো? ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হয়, প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে, তাহলে দেখো এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। আর যদি মনে করো এই বরাবর আমরা এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে এই বোর্ডের তলের সঙ্গে নিচের দিকে ক্রস দিয়ে দিলাম, তার মানে কি বোর্ডের তলের সঙ্গে নিচের দিকে মনে করো ম্যাগনেটিক ফিল্ড কাজ করাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেল। আর চার্জ পার্টিকেলটা মনে করো এইভাবে ছেড়ে দিয়েছি, তাহলে চার্জ পার্টিকেলটা সোজা এইভাবে যেতে থাকবে এইভাবে চার্জ পার্টিকেলটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এই বরাবর আর ম্যাগনেটিক ফিল্ডটাকে এই বরাবর দিয়েছি, আর চার্জ পার্টিকেলটা দেখো সোজা এই বরাবর যাচ্ছে। বুঝা গেল বিষয়টা? বা আমরা যদি এই ছবিটা অনুযায়ী আমরা এরকমও করতে পারতাম যে বোর্ডের তলের সঙ্গে বাইরের দিকে দিয়ে দিলাম, মানে ই এবং বি কে আমরা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার রাখবো, এবং যদি ই আর বি এর রেশিওটা এই যে ভেলোসিটি যাচ্ছে তার সঙ্গে সমান হয়, তার মানে সেটা কখন হবে যে কিউ ই ইকুয়াল টু যদি কিউ ভিবি হয়, তাহলে এটা পার্টিকুলার ডাইরেকশনে এই কিন্তু চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে দিস ইজ অল অ্যাবাউট লরেন্জ ম্যাগনেটিক ফোর্স, এবং একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেলের গতিপথ কিরকম হয়, চার্জ পার্টিকেল কিরকম ফোর্স ফিল করে এবং তার গতিপথটা কিরকম হয়। তাহলে আমরা কি ডিসকাস করেছি? আমরা ডিসকাস করলাম যে ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেলের গতি কিরকম হয়, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন একসঙ্গে থাকে তখন চার্জ পার্টিকেলের গতিপথ কিরকম হয়। এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আমরা দুটো স্পেশাল কেস নিয়েছি মাত্র, ভেবে দেখো, যেখানে একটা কেসে কি বলা হয়েছে না ই ভি এবং বি পরস্পরের প্যারালাল টু ইচ আদার, আরেকটা কেসে কি বলা হচ্ছে না পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবং এই প্রথম কেসটাতে দেখো ম্যাগনেটিক ফোর্সটা জিরো, অনলি ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে দেখো যখন ই ভি বি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে তখন তো সরলরৈখিক গতি হচ্ছে, কিন্তু যদি এই কেসটাতে হয় মানে অনলি যদি ইলেকট্রিক ফিল্ড উপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই চার্জ পার্টিকেলটার যে গতিশীল যে পাথ, সেই পাথটা কিরকম হতে পারে। তার কারণ দেখো এইটা তো নেসেসারি নয় সবসময় যে চার্জ পার্টিকেলটা যে ডাইরেকশন সেটা ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে। যদি মনে করো ইনিশিয়ালি চার্জ পার্টিকেলটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডের দিকে না রেখে অন্য দিকে দিই, মানে আমি যেটা বলতে চাইছি যে মোশন অফ চার্জ পার্টিকেল অনলি ইন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের কোনো কথা বলছি না। আমরা এইখানে প্রথমে চার্জ পার্টিকেল ইন অনলি ম্যাগনেটিক ফিল্ড পড়েছি, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পড়েছি, কিন্তু অনলি ইলেকট্রিক ফিল্ডে চার্জ পার্টিকেলের মোশন কেমন হবে সেটা পড়িনি, সেটা ইলেকট্রোস্ট্যাটিক্সও পড়া যেতে পারতো। কিন্তু যেহেতু এইখানে আমরা চার্জ পার্টিকেলের মোশন সম্পর্কে আলোচনা করছি, কাজেই আমি এইখানে ওটাও ডিসকাস করে দিচ্ছি যে চার্জ পার্টিকেল অনলি ইন ইলেকট্রিক ফিল্ডে তার মোশনটা কিরকম হয়। দেখো তাহলে চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক ফিল্ড, এটা তোমরা ম্যাগনেটিজমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেও বলতে পারো, আবার যদি বলে যে প্রসঙ্গক্রমে যেহেতু আমরা মোশন অফ চার্জ পার্টিকেল পড়ছি কাজে এখানে আমরা পড়ে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি চার্জ পার্টিকেল
ইন ইলেকট্রিক ফিল্ড, ইন ইলেকট্রিক ফিল্ড। দেখো একটা ইলেকট্রিক ফিল্ড আমরা সাপোজ মনে করছি যে এরকম ধরনের একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, যেটা আমি একটু আগেই বলছিলাম, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। তো এই ইলেকট্রিক ফিল্ডের আমি সাপোজ এই দিকটাতে মনে করো মাইনাস বলে দিচ্ছি, আর এই দিকটাতে প্লাস বলে দিলাম। তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। এইবারে যদি একটা চার্জ পার্টিকেলকে আমরা এইখানে ছেড়ে দিই, এই ইনিশিয়াল এইদিকে স্পিড দিয়ে একটা ইনিশিয়াল একটা ইউ স্পিড দিয়ে, ইউ একটা ইনিশিয়াল স্পিডে যদি চার্জ পার্টিকেলটাকে এই বরাবর ছেড়ে দিই, চার্জ পার্টিকেলটার মোশনটা কীরকম হবে? এইরকম ভাবে যে কিন্তু তার মোশনটা এইদিকে বেঁকে যাবে। কেন? তার কারণ এইদিকে ইলেকট্রিক ফিল্ড যেহেতু আছে, এটা যদি পজিটিভ চার্জ পার্টিকেল হয় তাহলে ধীরে ধীরে ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে এইদিকে কিন্তু বেঁকে যাবে ডিউ টু দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যালং দিস ডাইরেকশন। তাহলে দেখো এই চার্জ পার্টিকেলটার মোশনটা কীরকম হবে আমরা কী করে ডিসকাস করতে পারবো? মনে করো কোনো একটা মুহূর্তে চার্জ পার্টিকেলটা যখন এইখানে রয়েছে, তখন তার পজিশন কোঅর্ডিনেটটা আমরা ধরছি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। আমরা এইটাকে যদি মূল বিন্দু ধরি যেখানে চার্জ পার্টিকেলটা স্টার্ট করেছিল, তাহলে এইটা আমাদের এক্স হবে, এইটা ওয়াই হবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছো। তাহলে যেহেতু চার্জ পার্টিকেলটা দেখো এক্স অক্ষ বরাবর আমরা স্পিডটা দিয়েছি, তাহলে এক্স অক্ষ বরাবর এর যে স্পিড মানে ইউ এক্স, সেটা হচ্ছে যে ইউ। কিন্তু যদি ওয়াই অক্ষ বরাবর এর স্পিড বলি ইউ ওয়াই, তাহলে কিন্তু জিরো, কারণ দেখো চার্জ পার্টিকেলটা ইনিশিয়ালি কিন্তু এদিকে কোনো স্পিড ছিল না। এখন দেখো যদি টি সময়ে চার্জ পার্টিকেলটা এইখানে পৌঁছায়, টি সময়ে, তাহলে এক্স বরাবর যে ডিস্টেন্সটা এগেছে সেটা কত হবে? ইউ এক্স ইন্টু টি। তাহলে ইউ এক্স মানে হচ্ছে যে ইউ, তাহলে এক্স ইকুয়াল টু সিম্পল দেখো হয়ে যাবে ইউ ইন্টু টি। কিন্তু চার্জ পার্টিকেলটা ওয়াই বরাবর যেটুকু গেছে সেটা কি হবে? দেখো ওয়াই বরাবর যেটা গেছে সেটা হওয়া উচিত ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। কিন্তু ইউ ওয়াই যেহেতু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু সিম্পল হয়ে যাবে দেখো হাফ ইন্টু এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এ ওয়াই মানে কত? এ ওয়াই মানে এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করছে তার জন্য অ্যাক্সিলারেশন। এই দিক বরাবর ফোর্স কত? চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? দেখো এফ ডিভাইডেড বাই এম, তার মানে অ্যাক্সিলারেশন হয়ে যাবে দেখো কিউ ই ডিভাইডেড বাই এম। তাহলে এইটা যদি অ্যাক্সিলারেশন হয়, এইটা আবার কিন্তু এ ওয়াই, বেসিক্যালি এটাই কিন্তু এ ওয়াই, কিউ ই আপন এম। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই দেখো হাফ ইন্টু কিউ ই আপন এম ইন্টু টি এর ভ্যালুটা আমরা এইখান থেকে নির্ণয় করতে পারি, কারণ টি ইজ ইকুয়াল টু দেখো কত হবে? এক্স আপন ইউ। তাহলে টি ইজ ইকুয়াল টু এক্স আপন ইউটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে একটা এক্স আর ওয়াই এর মধ্যে দেখো সম্পর্ক পাচ্ছি, ঠিক কিনা? তাহলে ওয়াই ইকুয়াল টু যেটা ফাইনালি আমরা পাচ্ছি, দেখো এক্স ওয়াই এর মধ্যে যে সম্পর্কটা আমরা পাচ্ছি সেটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওয়াই হচ্ছে কি না প্রপোর্শনাল টু, ওয়াই হচ্ছে আসলেই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, বা ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার টাইপের, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই টাইপের, এটা একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে পাথটা, এই পাথটা আসলে কি হবে? আসলে প্যারাবোলা বা অধিবৃত্তাকার, প্যারাবোলা বা অধিবৃত্তাকার। এইটাও কিন্তু মনে রাখা প্রয়োজন যে যদি শুধু অনলি ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে অনলি ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি আমরা একটা নির্দিষ্ট স্পিড দিয়ে ছেড়ে দিই একটা পার্টিকুলার ডাইরেকশনে, স্পেশালি ইনিশিয়াল ডাইরেকশন যেটা দিয়েছে সেটা পারপেন্ডিকুলার টু ই হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখো চার্জ পার্টিকেলটার যে মোশনটা হবে, সেই মোশনটার যে পাথটা হবে সেটা প্যারাবোলা হবে বা অধিবৃত্তাকার হবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে একটা চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডে বা একটা ইলেকট্রিক ফিল্ডে বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কিভাবে ফোর্স অনুভব করে, এবং ডিউ টু দ্যাট ফোর্স দ্য চার্জ পার্টিকেলটার যে মোশনটা হবে সেই মোশনের গতিপথটা লুকাসটা কীরকম হবে। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে এই পুরো যে সেকশনটা রয়েছে, যে সমস্ত আমরা থিওরিগুলো ডিসকাস করলাম, এর উপরে আমরা কোয়েশ্চেন ডিসকাস করব বা নিউমেরিক্যালস বা প্রবলেম ডিসকাস করব। ওকে, তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।